নিজ হাতে প্রিয় মানুষটার বাসর ঘর সাজাচ্ছে হৃদি। বুকে পাথর চাপা দিয়ে মামাতো ভাই সাম্যের বিয়ে সব কাজ করেছে হৃদি। তো এই কাজটা বাদ যাবে কেন? সিথি যেভাবে হৃদির প্রিয় জিনিসটাই ভাগ বসাবে হৃদি কল্পনাও করতে পারেননি। অবশ্য সবটাই হয়েছে পরিস্থিতির চাপে। নেশাখোর ছেলের সাথে সম্পর্কে জড়ায় সিথি। পরিবার উপায় না পেয়ে তড়িঘড়ি করে সাম্য আর সিথির বিয়ে দিয়ে দেয়। সাম্যের যে বিয়েতে মত ছিল না তা নয়, সে কৈশোর থেকেই হৃদিকে ভালোবাসে। কিন্তু হৃদি জানে তার মামি মানে সাম্যের মা তাকে কিছুতেই মেনে নেবে না, কারণ সে সাম্যদের বাড়ির আশ্রিতা। এমনিতেই সে তার মামির চোখের বালি। সে কোনোদিনও হৃদিকে নিজের পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন না। তাই নিজেই সাম্যকে বুঝিয়ে বিয়ের জন্য রাজি করায় হৃদি। মাস দুয়েক আগে কাবিন হয়ে গেছে। আজ ঘটা করে অনুষ্ঠান করে সিথিকে তুলে আনা হচ্ছে। সিথি সাম্যের মামাতো বোন। দুঃসম্পর্কের আত্মীয় হলেও হৃদির খুব ভালো বন্ধু ছিল সে। এতটাই ভালো বন্ধু যে নিজের প্রিয় জিনিসটাকেই সে সিথির হাতে তুলে দিল। পুরো বাসা খালি, খালিও বলা চলে না। বাসায় শুধু হৃদি আর সাম্যের মা আছে। বাসর ঘর সাজানো হয়ে গেলে রান্নাঘরে যায় হৃদি। বাসরঘর সাজানো হয়ে গেলে রান্নাঘরে যায় হৃদি। নববধূকে বরণের জিনিসপত্র গুছাতে হবে তো। হৃদি আর সাম্য পরস্পর মামাতো ফুফাতো ভাই বোন। হৃদির মা হৃদির 14 বছর বয়সে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। মা মারা যাওয়ার 3 মাসের মাথায় হৃদির দাদা তাকে নতুন মা এনে দেয়। কিন্তু পর তো কখনো আপন হয় না। সৎমা রীতির উপর চালাতে থাকে নির্মম অত্যাচার। বঞ্জির মধ্যেই নিজের বোনকে খুঁজে পেতেন সাম্যের বাবা। হৃদির কষ্ট আর তার সহ্য হলো না, তাই নিয়ে আসেন নিজের কাছে। কিন্তু এখানেও তার স্ত্রীর চোখের বিষ হয়ে যায় হৃদি। কিন্তু যতক্ষণ সাম্যের বাবা বাসায় থাকতেন তখন সাম্যের মা হৃদিকে ফুলের টোকা দেওয়ার সাহস অবধি পেত না। হাতের কাজগুলো সেরে ফ্রেশ হতে যায় হৃদি। ঠিক সেই সময় গাড়ির হর্নের আওয়াজ গুনট পায় হৃদি। শুনতে পায় হৃদি। নিশ্চয় সাম্যদা সিথিদিকে নিয়ে এসেছে। কোনো রকমে ও না দিয়ে মুখ মুছে বেরোয় হৃদি। নববরণের বধূবরণের নিয়ম কানুন শেষে সিথিকে বাসর ঘরে রেখে নিজের ঘরে যেতে নেয়। ঠিক সেই সময় সাম্য হৃদির পথ আটকায়। হৃদি সাম্যকে এড়িয়ে যেতে চায়, কিন্তু সে ব্যর্থ হয়। আর কত চোখের জল লুকাবি আমার থেকে? হৃদির চোখের জল আর সবার চোখ এড়ালেও সাম্যের চোখ এড়ায়নি। তাই তো পথ আটকে হৃদিকে জিজ্ঞেস করে সাম্য। হৃদি হাত দিয়ে চোখের জল মুছে বলে, পথ ছাড়ো সাম্যদা, কাজ আছে আমার। আর কত দূরে থাকার বাহানা দিবি? বাহানা মানে? আমার সত্যিই কাজ আছে। তুমি সিথিদির কাছে যাও, ও তোমার জন্য অপেক্ষা করছে। কথাটা বলেই হৃদি চলে যায়। অন্যান্য দিনের মতো আজ হৃদির উপর জোর খাটানোর অধিকার সাম্যের নেই। বিয়ের কাবিননামায় সই করে সেই অধিকার হারিয়েছে সাম্য। পহেলা বসন্তে মিসেস হ্যানার কোল জুড়ে আসে হৃদি। সাম্য যখন 5 বছরের এক চটপটে বাচ্চা। হাসপাতাল থেকে ফুপি একটা পুতুল নিয়ে বাড়িতে প্রবেশ করে। সাম্য ছুটে যায় সেই পুতুলকে কোলে নেবে বলে। বিছানায় বসিয়ে দেওয়া হয় ছোট্ট সাম্যকে। পুতুল কোলে নিয়ে সাম্য কি খুশি। খেলার সাথে এসেছে সাম্যের। এখন আর একা একা থাকতে হবে না। সাম্যের বাবা বোনের সাথে মিলিয়ে পুতুলের নাম রাখেন হৃদি। সেই হৃদি হয়ে ওঠে সাম্যের কৈশোরের প্রেম আর যৌবনের অপূর্ণ ভালোবাসা। সেই অপূর্ণ ভালোবাসা যে বুকে পাথর চাপা দিয়ে নিজ হাতে সাম্যের বিয়ে সব কাজ সামাল দিয়েছে। মেয়েরা বড়ই অদ্ভুত জাত। ছোটবেলায় যে মেয়েটি হোঁচট খেয়ে পড়ে ব্যথা পেয়ে কান্নায় সারা বাড়ি মাথায় তুলত, আজ সেই মেয়েটি দিনে বুকে পাথর চাপা দিয়ে হাসি খুশি মুখে ঘুরে বেড়ায়। আর রাতের আধারে আয়নার সামনে কেঁদে নিজেকেই সান্ত্বনা দেয়। সব কাজ গুছিয়ে বিছানায় গা এলিয়ে দেয় হৃদি। কানে ইয়ারফোন গুজে প্লে করে অনুপম রায়ের গান যেন কেমন করে হৃদির কষ্টে ভাগ বসা। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। গান শুনতে শুনতে হৃদির গাল বেয়ে অশ্রু পড়ে। সবে 18 পড়েছে হৃদির। এখনো টিনেজার এই যে আছে। ভীষণ খারাপ সময় এটা। এই সময় সব ছেলে মেয়েরাই খুব আবেগপ্রবণ হয়। হৃদির ক্ষেত্রেও হয়তো তার ব্যতিক্রম হয়নি। হতে পারে সাম্য তার বয়সের আবেগ, কিন্তু হৃদি
হৃদিও কি সাম্যের কাছে বয়সের আবেগ, কে জানে। হৃদির এখন একটাই চাওয়া, সাম্য স্মৃতিকে নিয়ে সুখে থাক। সময় নদীর স্রোতের মতো বহমান। কেটে গেছে প্রায় 6টা মাস। এর কয়েক মাসে হৃদি সাম্যের সামনে খুব একটা দরকার ছাড়া যায়নি। কথা বলাও কমিয়ে দিয়েছে সাম্যের সাথে, যাতে পুরনো ক্ষতটা আবার দগদগে না হয়ে ওঠে। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে এসে সোফায় গা এলিয়ে দেন সাম্যের বাবা সালাম সাহেব। শ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে তার। বসন্তে শুরু সবে, শীত এখনো পুরোপুরি যায়নি। এই অবস্থায় তার গা হাত পা ঘেমে পুরো কাক ভেজা হয়ে গেছে। বুকের বা পাশটাতেও কেমন যেন ব্যথা করছে। তিনি হৃদির কাছে 1 গ্লাস পানি চান। ডাইনিং থেকে হৃদি গ্লাস করে পানি এনে দেখে মামার এই অবস্থা। অস্থির হয়ে পানির গ্লাসটা সালাম সাহেবের দিকে বাড়িয়ে দেয়। কাপা হাতে হৃদির হাত থেকে গ্লাসটা নেন সালাম সাহেব। তড়িঘড়ি করে ফ্যান অন করে হৃদি। মামার এই অবস্থা দেখে হৃদি ঘাবড়ে যায়। চিৎকার করে সাম্যকে, সিথিকে আর মামিকে ডাকে হৃদি। বিলকিস বেগম স্বামীকে দেখে ভয় পেয়ে যান। সিথি বালতি করে পানি আনে, মাথায় পানি ঢালা হয়। সাম্য অ্যাম্বুলেন্সটাকে নিয়ে যাওয়া হয় সালাম সাহেবকে হাসপাতালে। ডাক্তার জানায় তিনি হার্ট অ্যাটাক করেছে, যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি করা দরকার। এনজিওগ্রাম করে জানা যায় তার হার্টে মোট 17টা ব্লক ধরা পড়েছে। সেগুলোর বেশিরভাগ ব্লকেরই পার্সেন্টেজ 90%-এর উপরে। তাই বাইপাস সার্জারি ছাড়া উপায় নেই। সাম্য টাকা জোগাড় করে যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি করিয়ে নেয়। সালাম সাহেবের সেবার জন্য বিলকিস বেগম আর হৃদি হসপিটালে থেকে যায়। সাম্য চাকরি সামলিয়ে যতটা সম্ভব হাসপাতালে থাকে, আর সিথি ঘর সামলায়। ভাইয়া জানো, তুমি যখন আমার রাগ ভাঙাও না, তখন আমার খুব ভালো লাগে। আচ্ছা, এরপর থেকে আমি আর তোর রাগ ভাঙাবো। আমি বুঝতে পেরেছি তুই কারণ ছাড়া রাগ করিস। আহ্লাদি কণ্ঠে সাম্য ছোট হৃদির কথার জবাব দেয়। হৃদি উঠে দাঁড়ায়, দৌড় দেয় সাম্য সন্ধ্যার কুয়াশার দিকে। হারিয়ে যায় কুয়াশার আড়ালে। সাম্য চিৎকার করে ডাক দেয়, পুতু। চিৎকার করে ঘুম থেকে উঠে যায় সাম্য। সাম্যের চিৎকার শুনে সিথিও উঠে পড়ে। ঘুম মাখা চোখ কচলাতে বলে, কি হলো সাম্য? কিছু না। খাটের পাশে টেবিলে থেকে গ্লাসে নিয়ে পানি ঠক ঠক করে খেয়ে ফেলে সাম্য। তারপর চোখ বুঝে। সকালে বাসায় যাওয়ার সময় আচমকা একটা ছেলের সাথে হৃদির ধাক্কা লাগে। ছেলেটা তখন হসপিটালে ঢুকছিল আর হৃদি বেরোচ্ছিল। ধাক্কা লাগায় একে অপর মেঝেতে পড়ে যায়। হৃদি কোনো রকমে উঠে কাপড় থেকে ময়লা ছাড়তে লাগে। ছেলেটাও নিজের জামা থেকে ময়লা ছেড়ে বলে, আই অ্যাম এক্সট্রিমলি সরি, দেখতে পাইনি। না না, ঠিক আছে, শান্ত গলায় ছেলেটার কথার জবাব দেয় হৃদি। তারপর গন্তব্যের দিকে হাঁটা লাগায়। ছেলেটা অবলোক দৃষ্টিতে হৃদির যাওয়ার পানে চেয়ে থাকে। যে কয়েকদিন সালাম সাহেব হাসপাতালে ভর্তি ছিলেন, সে কয়েকদিন প্রায়ই ছেলেটার সাথে হৃদির দেখা হতো। ছেলেটা যে হৃদির সাথে কথা বলতে আসতো। হৃদিও ভদ্রতার খাতিরে ছেলেটার সাথে কথা বলতো। বিষয়টা বিলকিস বেগম খেয়াল করেন। তিনি হৃদিকে ডেকে বলেন, বাইরের ছেলের সাথে তো কথা কিসের তোর? মামি, আমি তো আর যেচে ওনার সাথে কথা বলতে যাই নাই, উনি আসছেন আমার সাথে যেচে কথা বলতে। তো ভদ্রতার খাতিরে বলতে হবে না? ভদ্রতার খাতিরে কথা। এরপর যদি দেখি তোর একদিন কি আমার একদিন। হৃদির কথা শেষ হওয়ার আগেই ধমকের সুরে হৃদিকে কথাগুলো বলেন বিলকিস বেগম। বিলকিস বেগম প্রায়ই হৃদির সাথে কর্কশ গলায় কথা বলে, তবে আজ যেন কর্কশতার মাত্রাটা বেড়ে গিয়েছিল। তাই মামির কথা শুরুর সাথে সাথে হৃদি কেঁপে ওঠে। প্রায় 20 দিন হাসপাতালে অবস্থানের পর সালাম সাহেবকে বাসায় নেওয়া হয়। ছেলেটাও সেদিন হৃদিকে অনুসরণ করে হৃদির মামার বাসা চিনে যায়। রিসিপশনের মেয়েটার কাছ থেকে হৃদির মামার বাসার টেলিফোন নাম্বার নেয়। প্রথম দিন ফোন দিতেই সিধি কল রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলেছেন? কাকে চাই? ওয়ালাইকুম আসসালাম, আমি হৃদির বন্ধু বলছি। হৃদিকে ফোনটা কি দেওয়া যাবে? আসলে আমি ওর নাম্বার হারিয়ে ফেলেছি। হৃদি তো বাসায় নেই, বাহিরে আছে। খুব আর্জেন্ট? জি, তাহলে আপনি ওর নাম্বার নিয়ে নিন। ছেলেটা সিথির কাছ থেকে হৃদির ফোন নাম্বার নেয় আর তৎক্ষণাৎ হৃদিকে ফোন দেয়। হৃদি তখন রাস্তায় ছিল। প্রায় 3-4 বার কল দেওয়ার পরে হৃদি কল রিসিভ করে। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম। হৃদি না? জি, কিন্তু আপনি কে?
আর আমার ভাই আমার নামই জানলেন কিভাবে? আমি আলফি, মনে আছে? হসপিটালের আলফি। ও আচ্ছা, কেমন আছেন ভাইয়া? আর আমার নাম্বার কোথায় পেলেন? তুমি ভাইয়া বলার আগ পর্যন্ত ভালো ছিলাম, কিন্তু এখন নেই। ও কি হলো? ভাইয়া ডাকটা পুরো কলেজায় লাগে, বুঝলাম, কষ্ট লাগে খুব। ও আচ্ছা, তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো? নাম ধরে ডাকতে পারো, প্রবলেম নেই। আচ্ছা আলভি, এখন আমি রাখি, রাস্তায় আছি তো। আচ্ছা, তাহলে রাতে কথা হবে। জি, আল্লাহ হাফিজ। হৃদি কল কেটে দেয়। বাজারের ব্যাগটা ফুটপাত থেকে তুলে বাসার দিকে হাঁটা লাগায়। এমনিতে বাজারঘাট সালাম সাহেবই করেন। তিনি অসুস্থ থাকায় শাম্য বাজারঘাট করত, কিন্তু আজ 2 দিন যাবৎ শাম্য বাসায় নেই, অফিসের কাজে বাইরে গেছে। তাই হৃদিকেই বাজারঘাট করতে হচ্ছে। 2 দিন যাবৎ হৃদি বাজার করছে। বাসায় গিয়ে সিদ্ধির হাতে হাতে কাজগুলো গুছিয়ে দেয়। আগে বাসায় বান্নার দায়িত্ব ছিল বিলকিস বেগমের উপর, এখন তিনি স্বামীর সেবায় ব্যস্ত। শাশুড়ির পরে তো ছেলের বইয়ের উপর সংসার সামলানোর দায়িত্ব আসে, সেই সিদ্ধি রান্নার দায়িত্ব আছে। দুপুরের খাবার শেষে বাসনগুলো মেজে হৃদি বিছানায় গায়ে লিয়ে দেয়। ঘুম ঘুম পাচ্ছে খুব। আস্তে আস্তে হৃদি চোখ বুজে হারিয়ে যায় অতল ঘুমের দেশে। তোরা দুজনে আমায় পাগল করে দিবি, কতক্ষণ ধরে তোদের পেছন ঘুরছি। খেয়ে নিলেই তো ঝামেলা শেষ হয়ে যায়। হাঁপাতে হাঁপাতে কথাটা হৃদি শাম্যকে বলে। মিসেস হ্যানা। শাম্য আর হৃদি হাসতে হাসতে বলে, হি হি, আমাদের ধরতে পারলে না। তোরা খাবি না? না, খিদুলি আমার ভাল লাগে না পুপি, আহ্লাদি কণ্ঠে মিসেস হেনার কথায় জবাব দেয় শাম্য। শাম্য তখন 10 বছরের বাচ্চা, কিন্তু বাচ্চামি স্বভাবটা তখনও শাম্যের মধ্যে ছিল। আর সারাক্ষণ হৃদির সাথে থাকতে সেও আধো আধো কথা বলতো। হৃদি শাম্যর কথার সাথে তাল মিলিয়ে বলে, শাম্য তোর ভাল লাগে না তো আমারও ভাল লাগে না। ওরে দুষ্টু, দুটোকে আজ একসাথে বেঁধে খাওয়াবো। কথাটা বলেই মিসেস হ্যানা আবার দুজনের পেছন ছুটতে লাগেন এবং ধরেও ফেলেন। দুজনকে নিয়ে সোফায় বসান, জোর করে খাইয়ে দেন দুজনকে। খেতে খেতে হৃদি শাম্যকে বলে, শাম্যদা, আজকে আমার পুতুলের সাথে তোমার পুতুলের বিয়ে দেবে না? আমি পড়াগুলো শেষ করে নিই, বিকেলে দেবো বিয়ে। আম্মু, তুমি পায়েস রান্না করে দিও পুতুলের বিয়েতে। আচ্ছা, এখন খান আম্মা যান। হৃদি, এই হৃদি উঠ, আসরের আজান দিয়েছে, নামাজ পড়বি না? সিদ্ধি হৃদিকে ধাক্কা দিয়েছে আর ডাকছে। বিকেল হয়ে গেছে, নামাজ পড়তে হবে না? এই বাসার নিয়ম সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেক কিছু ছাড় দেওয়া গেল, এই ব্যাপারে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সিদ্ধির ডাকে হৃদি চমকে ওঠে। এতক্ষণ তাহলে হৃদি স্বপ্ন দেখছিল? হ্যাঁ হ্যাঁ, তাই। যাই সিদ্ধিদি। চোখ কচলাতে ওয়াশরুমে যায় অজুর উদ্দেশ্যে। ইদানিং ছোটবেলা নিয়ে স্বপ্ন খুব বেশিই দেখছে হৃদি, কিন্তু কেন তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কারণ আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব জানেন, শুনেন, দেখেন। খাওয়া শেষে বাসনগুলো মেজে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই চলে যায় অতল ঘুমের দেশে। রাত 12টা নাগাদ হৃদির ঘুম ভাঙে, তাও ফোনের শব্দে। ঘুম মাখা চোখ নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকায় সে। নাম্বারটা সেভ করা নেই, কিন্তু পরিচিত পরিচিত লাগছে নাম্বারটা। আরে, এটা তো আলফির নাম্বার, কিন্তু এত রাতে আলফি হঠাৎ ফোন দিল কেন? নিশ্চয়ই কোনো দরকার আছে, বা থাকতে পারে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে ক্লান্তিকর কণ্ঠে হৃদি বলে, জি বলুন। ঘুমিয়ে পড়ছিল নাকি? রাত বাজে 12টা, এই সময় ঘুমানো কি স্বাভাবিক নয়? ও আচ্ছা, তাহলে ডিস্টার্ব করলাম, সরি। না না, ঠিক আছে। কী জন্য ফোন দিয়েছিলেন সেটা বলুন। এমনি কথা বলতে মন চাইলো, তাই ফোন দিলেন। হোয়াট? এমনি মানে কি এগুলার? তোমার মিষ্টি ভয়েস শুনতে মন চাইলো, তাই ফোন দিলাম। মশাই, রাত বিরেতে এইভাবে অন্য মেয়েকে ফোন দিলে আপনার গার্লফ্রেন্ড রাগ করবে। কথাটা বলে হৃদি হেসে দেয়। হৃদির হাসির আওয়াজ ফোনেরও ওপাশে যায়। হৃদির হাসি শুনে আলভিও মুচকি হাসে আর বলে, ও হ্যালো ম্যাডাম, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি পিওর সিঙ্গেল। বাই দ্য ওয়ে, আপনার বফ আছে? বফ নাই। কেন? ডোন্ট নো, আমার ঘুম পাইতেছে। আচ্ছা, ডিস্টার্ব করবো না, গুড নাইট ম্যাডাম। প্রতিদিন রাতে প্রায় হৃদিকে আলফি ফোন দিত। হৃদিও আলফির সাথে কথা বলাটা খুব উপভোগ করত। কোনোদিন ফোন দিতে দেরি হলে হৃদি খুব চিন্তায় পড়ে যেত। এতদিনে ছেলেটার প্রতি মায়া জন্মে গেছে হৃদির। মেয়েদের মায়া বরাবরই বেশি থাকে। তারা আঠা নষ্ট হওয়া টিপ, ভাঙা চুড়ি, জোড়া হারানো কানের দুলটাও যত্ন করে রেখে দেয়।
এই জন্য তাদের মায়াবতী বলা হয়। মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। হুমায়ুন আহমেদ। মায়া ভয়ঙ্কর সুন্দর। এই জিনিসটা একটা মেয়ের জীবনে কেমন সুখের জোয়ার বয়ে আনে, ঠিক তেমনই দুঃখ কষ্টও বয়ে আনে। ঠিক যেমনটা হয়েছিল বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীর সাথে। তিনি প্রথম নবাবের মায়ায় পড়েন, পরে ভালোবেসে বিয়ে করেন। কিন্তু সুখ তার কপালে বেশি দিন সয় না। সুখ কষ্টের ভাটা পড়ে তার জীবনে। হত্যা করা হয় বাংলার শেষ স্বাধীন নবাবকে। বেগম লুৎফুন্নেসা এতটাই বাংলার শেষ নবাবের মায়ায় পড়েছিলেন যে পরবর্তী জীবনে সে নবাবের কবরে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে জীবন কাটিয়ে দিয়েছিলেন। আচ্ছা, তুমি কি বাচ্চা পড়াও? আগে পড়াইতাম, এখন পড়ায় না কেন? ফোনের এপাশ থেকে আলভির কথার জবাব দেওয়ার সাথে পাল্টা প্রশ্ন করে রীতি। ফোনের ওপাশ থেকে আলভি জবাবে বলে, আমার ছোট ভাইটা ক্লাস 2-এ উঠল, ওর জন্য প্রাইভেট টিউটর খুঁজছিলাম। পড়াবে আমার ছোট ভাইকে? দেখি, আমি মামার সাথে কথা বলে তোমায় জানাবো। আচ্ছা, কয়টা বাজে খেয়াল আছে ম্যাডাম? ফোনের ও পাশ থেকে আলভির বলা কথা শুনে হৃদি ঘড়ির দিকে তাকায়, দেখে 1:30 বাজে। এত রাত হয়ে গেছে হৃদি বুঝতেই পারেনি। আলভির সাথে কথা বললে সময় কেমন যেন তাড়াতাড়ি বয়ে যায়। কি হলো ম্যাডাম, বললেন না তো কয়টা বাজে? ফোনের ও পাশ থেকে হৃদির দিকে প্রশ্ন ছুঁড়ে মারে আলভি। লজ্জা মাখা কণ্ঠে হৃদির আলভির প্রশ্নের উত্তর দেয়, ইয়ে মানে 1:30। ঘুমাবেন না? ঘুম আসছে না। ঘুমিয়ে পড়ো, আবার সকালে উঠেই তো তোমাকে রাজ্যের কাজ করতে হয়। কখনো খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? নিজের ঘরে কাজ করতে কার খারাপ লাগে? নিজের ঘর, তোমার না মামার বাড়ি থাকো? মামা কি আপন না? মা মারা যাওয়ার পর বাবার আদর থেকে বঞ্চিত হই। তখন তো মামাই আমায় কাছে টেনে নিয়েছে। সাম্যদার থেকে মামা আমায় কোনো অংশে কম দেখে না। কিন্তু তোমার মামি? আলফির কথা শুনে হৃদি দীর্ঘশ্বাস ফেলে, হাসি মাখা কণ্ঠে বলে, মামি তো আমায় আরও বেশি ভালোবাসে, তাই বকাঝকা করেন। অনেক রাত হয়েছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। হৃদি ফোন কেটে দেয়। স্টাডি টেবিলের পাশে চার্জিং পয়েন্ট। ফোন চার্জ দিয়ে বিছানায় শুয়ে পড়ে। দীর্ঘশ্বাস ফেলে হৃদি। সে জানে মামির কাছে হৃদি বোঝা, কিন্তু ঘরের কথা কি আর বাইরের মানুষকে বলা যায়? লোকে ছিছি করবে। ছোটবেলায় হৃদি বেশ পেট পাতলা স্বভাবের ছিল, কোনো কথাই গোপন রাখতে পারতো না। তাই হৃদির মা হৃদিকে বলতেন, আমাদের কাছে বলছিস বল, কিন্তু বাইরের মানুষের কাছে ঘরের কথা কখনো বলবি না, তোকে ছিছি করবে আর সুযোগ পেলে কটু কথা বলবে। সময় আর পরিস্থিতি কত কিছুই বদলে দেয়। 4-5 বছর আগের সেই হৃদি এখন বদলে গেছে। কিছু হলেই বাড়ি মাথায় করতো যে মেয়ে, আজ চুপচাপ থাকতে শিখে গেছে, গোপন রাখতে শিখে গেছে হাজারো কথা। যে মেয়ে গোসল করে বাথরুমে কাপড় ফেলে আসতো অন্য কেউ তার কাপড় ধুবে বলে, সে মেয়ে আজ 4-5 জনের কাপড় দিয়ে ধুয়ে দিচ্ছে। হাত নষ্ট হয়ে যাবে বলে যে মেয়ে বাসন মাজতো না, আজ সেই মেয়ে 3 বেলার এঁটো বাসন ধুচ্ছে। কেউ নিজের জিনিসের দিকে তাকালে যে মেয়ে তাকে সহ্য করতে পেত না, আজ সেই মেয়ে হাসি মুখে প্রিয় জিনিসটাকে অন্যের হাতে তুলে দিয়েছে। মেয়েদের জীবনটা ঠিক এরকমই, স্যাক্রিফাইসার মানিয়ে নিয়েই চলে যায়। দুটো চোখের একটি দিয়ে নিজের পরিবার আপনজনের সুখ দেখে, আর অন্য চোখ দিয়ে ভালোবাসার মানুষটা। নিজের দিকে তাকানোর সময় সুযোগ কোনোটাই নেই তার। কেন যেন ইদানিং রাত হলে হৃদির মায়ের কথা খুব মনে পড়ে। আজকেও মনে পড়ছে। হৃদি দীর্ঘশ্বাস ফেলে, চোখের কার্নিশ থেকে জল গাল গড়িয়ে বালিশে পড়ে। হৃদি, তো এই সিসি দিলি এবার, তাই না? জি মামা। কথাটা বলে সালাম সাহেবের প্লেটে তরকারি দেয় হৃদি। সালাম সাহেব রুটির টুকরো মুখে দিয়ে বলেন, তা বিয়ে শাদী করার ইচ্ছে কি এখন আছে, না আর একটু পরে করবি? তোমরা যা ভালো বুঝো। তোমরা তো আমার ভালোই চাইবে, কখনো খারাপ চাইবে না। তোর পছন্দের কেউ আছে? কথাটা শোনা মাত্রই হৃদি সামনের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। দীর্ঘশ্বাস ফেলে বলে, মামি কিছু লাগবে তোমার? না। কারো বুঝতে বাকি রইল না যে হৃদি কথাটা এড়িয়ে গেল। সবার খাওয়া যখন শেষের দিকে, তখন হৃদি আর সিথি খেতে বসে। খাওয়া শেষে সালাম সাহেব উঠে যাচ্ছিলেন, তখন হৃদি তাকে বলে, মামা, আমি যদি একটা টিউশনি করি তো তোমাদের কি কোনো সমস্যা হবে? বাসায় গিয়ে পড়াবি নাকি স্টুডেন্ট বাসায় আসবে? পানির গ্লাসটা টেবিলে রেখে হৃদিকে পাল্টা প্রশ্ন করে সাম্য। সাথে সাথে হৃদি জবাব দেয়, বাসায় গিয়ে পড়াই ভাইয়া। বাসা কই তা তো জিজ্ঞেস করিনি। আচ্ছা, আমায় জানাস।
কথাটা বলে সাম্য অফিস ব্যাগ কাঁধে কাঁধে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। সালাম সাহেব উঠে ঘরে যান, পেছন পেছন তার সহধর্মীয় যান। সিএনজিতে আনমনে বসে আছে সাম্য। শহরে যান্ত্রিক জীবনের কোলাহল তার কান স্পর্শ করেনি। সেদিনই সাম্যের ফুপি পুতুলটাকে সাম্যের কোলে দিল। দেখতে দেখতে পুতুলটা বড় হয়ে গেল কৈশোরের প্রেম। পরিস্থিতি পুতুলকে সাম্যের থেকে দূরে সরিয়ে নেয়। যাকে নিয়ে সাম্যের পুরো জীবন কাটানোর কথা ছিল, সে একদিন অন্য কারো হয়ে যাবে ভাবতে সাম্যের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। রাত তখন প্রায় 11:30। সাম্য ছাদে দাঁড়িয়ে নিজ মনে সিগারেট টেনে যাচ্ছে। হৃদি জানে যে এই সময় সাম্য সিগারেট টানে, তাই সে ছাদে আসে। সিথির সাথে বিয়ের কথা জানানো হয়েছিল সাম্যকে। সে সোজা না করে দেয়। তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন বিলকিস বেগম আর সালাম সাহেব। আর তা হৃদি আড়াল থেকে শুনতে পায়। সবার মতো সেও চেষ্টা করে সাম্যকে রাজি করানোর। হৃদি ডাক দিল। সাম্য পেছন ফিরে তাকায়। হৃদিকে দেখে সাম্যের মলিন মুখে হাসি ফোটে। সিগারেটটা পায় শেষের দিকে। সিগারেটের ফিল্টারটা ছুঁড়ে ফেলে মেঝেতে। ছাদের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে অনাদরে রেলিংয়ের সাথে হেলান দিয়ে পড়ে থাকে সিগারেটের জ্বলন্ত ফিল্টার। সাম্য হৃদির কাছে গিয়ে বলে, শুনলাম সিথির সাথে মা বাবা আমার বিয়ে ঠিক করেছে। তুই কি জানিস? হ্যাঁ জানি। এও জানি তুমি বলেছ সিথিকে তোমার দ্বারা বিয়ে করা সম্ভব নয়। ভুল কিছু বলেছি? আমার পুতুল থাকতে আমার অন্য কাউকে চাই না। অবশ্যই সব কিছু সম্ভব না সাম্যদা। তুমি জানো আমি আশ্রিতা। আশ্রিতা তো কি হয়েছে? তোকে আমি বিয়ে করে পার্মানেন্টলি এই বাড়ির সদস্য বানাবো। হৃদির গালে হাত দিয়ে একরাশ আশা ভরা কণ্ঠে কথাটা সাম্য বলে। হৃদি এক ছটকায় সাম্যের হাত সরিয়ে দেয়। হৃদির এমন আচরণের জন্য সাম্য মোটেও প্রস্তুত ছিল না। সে অবাক দৃষ্টিতে সাম্যর দিকে তাকিয়ে থাকে। করুণ কণ্ঠে বলে, হৃদি তোর কি কিছু হয়েছে? এমন করছিস কেন তুই? কি হবে? কিছু না। তাহলে এমন করছিস কেন? তুই কি আমায় আর ভালোবাসিস না? সব ভালোবাসা পূর্ণতা পায় না সাম্যদা। অন্যের খুশির জন্য কখনো কখনো নিজেদের স্যাক্রিফাইস করতে হয়। কি বলতে চাইছিস তুই? সিথিকে এই বাড়িতে বউ করে নিয়ে এসো। হৃদির মুখে এমন কথা শুনে সাম্যের মাথায় রক্ত চড়ে যায়। রাগে ওর চোখ রক্তবরণ ধারণ করে। পাগল হয়েছিস? কি বলছিস এগুলো? ওর মতো মেয়েকে আমি বিয়ে করব? নেশাখোর ছেলের সাথে সম্পর্ক। 2-3 বার বাসা থেকে বেরিয়ে গেছে। জানো সাম্যদা, মেয়েরা অনেক সহজ হয়। হতে পারে ছেলেটা সিথিদিকে ফুসলিয়েছে বের করে নিয়ে গিয়েছিল। অন্তত আমার খুশির জন্য সিথিকে বিয়ে করো। কথাটা বলে হৃদি দীর্ঘশ্বাস ফেলে। সাম্য সিগারেটে আগুন ধরিয়ে এক টান দেয়। দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি ওকে বিয়ে করলে তুই খুশি হবি? কেন নয়, অবশ্যই খুশি হব। কিভাবে? মামা মামি খুশি হবে। আর তুই? আমি সবসময় নিজেদের কথা ভাবলে হবে? কবি বলেছেন, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। হৃদির কথা শুনে সাম্য ফিক করে হেসে দেয়। এই মেয়েটার বাচ্চামি স্বভাব হুট করে চলে আসে, তাও সিরিয়াস মোমেন্টে। তখন বা হেসে থাকা যায় না, হেসে থাকা যায় না। হৃদি চলে যাচ্ছিল, ঠিক সেই সময় সাম্য হৃদিকে পেছন থেকে ডাকে। হৃদিও পেছন ফিরে তাকায়। সাম্য মুচকি হেসে বলে, বেশ তাই হবে, আমি সিথিকে বিয়ে করব। কিন্তু একটা আবদার রাখবি? কি? কাছে আয়। হৃদি সাম্যের কাছে যায়। সাম্য হৃদির কপালে এঁকে দেয় তাদের ভালোবাসার শেষ চিহ্ন। হৃদিও চোখ বন্ধ করে তা পরমায়াসে গ্রহণ করে। 3 দিন হলো হৃদি আলভির ভাই অভিকে পড়াচ্ছে। মামার বাসা থেকে আলভির বাসা আসতে প্রায় 10 মিনিট লাগে রিকশায় গেলে, আর হেঁটে গেলে আধ ঘন্টা লেগে যায়। কিন্তু একটা বিষয় হৃদির খটকা লাগছে। সে এখন পর্যন্ত আলভির মা বাবাকে দেখেনি। এত বড় বাড়িতে একটা ছেলে একটা বাচ্চাকে নিয়ে কখনোই একা থাকতে পারে না। হৃদি আবার সোজা কথার মেয়ে। সেদিন হৃদিকে আলভি এগিয়ে দিচ্ছিল, এমন সময় হৃদি বলে ওঠে, আচ্ছা পুরো বাসায় কি তুমি একা? তুমি আর অভি একাই থাকো? আরে তুমি কি পাগল? আমি একা থাকবো কিভাবে? না মানে তোমার বাবা মা কাউকে দেখলাম না তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। হৃদির কথা শুনে আলভি মুচকে হাসে আর বলে, বাবা ইহকালের মায়া ত্যাগ করেছেন অনেক দিন আগে। মা চাকরি করেন, তাই এখন পর্যন্ত মাকে দেখতে পাওনি। হৃদি আর কিছু বলে না। আলভির কথা শুনে মুচকি হাসে। ইদানিং হৃদির মুচকি হাসি দেওয়া খুব বেড়েছে। কথায় কথায় সে মুচকি হাসে। রিক্সা না পাওয়ায় আজ হৃদি হেঁটেই বাসায় যায়। বোরখাটা ছেড়ে মুখ ধুয়ে সিথির ঘরে যায়।
সিথি তখন ফোনে কথা বলছিল। রিদি গিয়ে সিথিকে ডাক দেয়। রিধির ডাকে সিথি অনেকটা চমকে যায়, সাথে রেগেও যায়। ধমকের সুরে রিধিকে বলে, জানিস না কারো ঘরে ঢুকার আগে নক করে ঢুকতে হয়? সিথির এমন ব্যবহারের জন্য রিদি মোটেও প্রস্তুত ছিল না। একটু ঘাবড়ে যায় সে। কাপা কণ্ঠে বলে, সরি সিথিদি, আমি বুঝতে পারি না। কী জন্য আসছিলি বল। মামি তোমায় ডাকছে। আচ্ছা আসছি, তুই যা। সিথির কথা মতো রিদি ঘর থেকে বেরিয়ে যায়। রিদি ঘর থেকে বেরিয়ে যেতেই সিথি আবার ফোনে কথা বলা শুরু করে। হ্যাঁ, এতক্ষণ সে তার প্রাক্তন প্রেমিকের সাথে কথা বলছিল। অবশ্য প্রাক্তন বলাটা অত মানায় না, কারণ সিথি এখনও ছেলেটার সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে। ছেলেটা সিথির নাম্বার জোগাড় করে সিথির সাথে যোগাযোগ করে। সিথি কয়েকদিনে ওর প্রাক্তনকে ভুলে গেল। ছেলেটা চেয়েছে সিথিকে ফোন করা। পুরনো মায়াটা জেগে ওঠে। আমাদের সমাজে না কিছু মানুষ আছে খুব বোকা, সবাইকে নিমিশে নিজের আপন ভেবে নেয়। হৃদিও তাদের একজন। হৃদি সিথিকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবলেও সিথি হৃদিকে আমলেই নেয় না। ফুপির মতো সিথির কাছেও এই বাড়ির আশ্রিতা রীতি। আগে যা ভালো ব্যবহার করেছে সিথি হৃদির সাথে, তার সব লোক দেখানো ছিল। এক কথায় যাকে বলে আগলা পিড়ি। মামির মতো রিধির সিথিও চায় সে বিদায় হোক। মা ডাকছিলেন। সিথির ডাকে পেছন দিকে তাকায় বিলকিস বেগম। তার পাশেই বসে তরকারি কাটছিল রিদি। বিলকিস বেগম সিথিকে তরকারি কাটার নির্দেশ দেন এবং তার আর রিদিকে বলেন ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলতে। রিদি মামির আদেশ পালনের জন্য লেগে পড়ে ঝাড়ু নিয়ে। ঘর ঝাড়ু দেওয়া হলে একে একে ঘর মুছে রিদি। এর মধ্যেই বাসায় সবাই গোসল সেরে ফেলে। ঘর মোছা শেষ করে সবাই ফ্যানের নিচে দাঁড়িয়েছে তো মামির ডাক পড়ে, রিদি কাপড়গুলো ধুয়ে দে। জয় মামি। সাম্য বরাবরই অগোছালো টাইপের ছেলে, কোনো কিছু ঠিক নেই। প্রায় এক সপ্তাহের জামা কাপড় জমে আছে। একরাশ বিরক্তি নিয়ে সিথি সেগুলো রিদির দিকে ছুঁড়ে মারে। ইদানিং সিথির আচরণ রিদির কাছে কেমন যেন অস্বাভাবিক লাগছে। আজ আরও বেশি লাগছে। নক না করে ঘরে যাওয়ার কারণে হয়তো সিথি রাগ করেছে। আর রাগ করাটা স্বাভাবিক। নিশ্চয়ই কোনো দরকারি কথা বলেছিল। আর সেই সময় রিদি ঢুকায় সিথি হয়তো বিরক্ত হয়েছে। কাপড়গুলো ধুয়ে ছাদে রোদে দিতে যায় রিধি। তখনই সিথি চুল ঝাড়া দিতে দিতে ছাদে আসে। সিথিকে দেখে রিদি গলা জোর ঝেড়ে কাশে। সিথি রিদির দিকে তাকিয়ে চুল মুছতে মুছতে বলে, কিছু বলবি? হ্যাঁ, সরি সিথিদি। কেন? নকনা করে ঘরে ঢুকেছিলাম, তুমি মেবি রাগ করেছ আমার উপর। সিথি মুচকি হাসে। তোয়ালাটা রদে শুকাতে দিয়ে রিদিকে রেলিংয়ের কাছে নিয়ে যায়। দু হাত রেলিংয়ে ভর দিয়ে বলে, জানিস রিদি, ইদানিং না নিজের একটা বেড সাইড নিজেই ধরছি। এই বেড সাইডটা না আগে ছিল না। হঠাৎ করে কিভাবে এই বেড সাইডটা আমার মধ্যে এলো আমি নিজেই বুঝছি না। কি বেড সাইড সিথিদি? অল্প কিছু। কি বেড সাইড রিধিদি? অল্প কিছুতেই রিয়্যাক্ট করে ফেলি, ঠিক যেমনটা তোর সাথে করেছিলাম। তুই রাগ করিস না প্লিজ। আরে রাগের কি আছে? আমার দোষ ছিল বলেই তুমি আমায় ধমক দিয়েছিলে। হাসতে হাসতে সিথির কথার জবাব দেয় রিধি। সিথি মুচকি হেসে রিদির গালে হাত দিয়ে বলে, পাগলি মেয়ে। অফিস থেকে আসতেই সাম্য রিধির ঘরে যায়। রিধি তখন বিছানায় হেলান দিয়ে বই পড়ায় ব্যস্ত। সাম্যকে দেখা মাত্রই রিদি উঠে দাঁড়ায়। রিধি কিছু বলতে যাবে তার আগেই সাম্য বলে, সিথি কই? বিকেলের দিকে বের হইল, বলল বান্ধবীর বাসায় যাইতেছে বেড়াইতে। কেন, কোনো দরকার? আমার নীল টি শার্টটা খুঁজে পাচ্ছি না। আশা আমি দিতেছি। বই বুকমার্ক দিয়ে রিদি সাম্যের ঘরের দিকে পা বাড়ায়। সাম্য পেছন পেছন যায়। সাম্যের ঘরে ওর জামা কাপড় রাখার জন্য আলাদা আরএফএলের একটা ওয়ার্ডরোব আছে। বিকেলে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসে সাম্যের কাপড়গুলো ভাঁজ করে এখানেই রেখেছিল রিদি। ড্রয়ার থেকে টি শার্টটা বের করে সাম্যের হাতে দেয় রিদি। এত অলস হলে চলবে না, 2 দিন পর বাচ্চার বাবা হবা, আর এখনও তোমায় জিনিস খুঁজে দিতে হয়। কথাটা বলে রিদি রান্নাঘরের দিকে পা বাড়ায়। অফিস থেকে এসে সন্ধ্যায় চা খাওয়ার অভ্যাসটা সাম্যের বেশ পুরনো। রিদি আগেই সাম্যকে চা বানিয়ে খাওয়াতো। বিয়ের পর সিথি সে দায়িত্ব পালন করে। আজ সিথি না থাকায় রিদিকে সাম্যের জন্য চা বানাতে হচ্ছে। সাম্যের ঘরের চৌখাট পেরোনোর আগে রিধিকে সাম্য পেছন থেকে ডেকে দেয়। রিদি পেছন ফিরে তাকায়। তোর কথায় তো সিথিকে বিয়ে করলাম। কি মনে হয় তোর সিথিকে বিয়ে করে আমি সুখী আছি?
কম আসি তোমার সামনে, কথাও কম বলি, যাতে তোমার মন আমার উপর থেকে সরে যায়। আসলে কি জানো, একই ছাদের তলে আছি তো, তাই আমাদের কারো মায়া কাটতে চাচ্ছে না একে অপরের প্রতি। তাড়াতাড়ি এই বাসা থেকে বিদায় হতে পারলে আমিও শান্তি পাই, আর তুমিও। হ্যাঁ, তাই কর। তবে আমি বলে দিলাম, ভেতরে ভেতরে যে আগুনে আমি পুড়ে মরছি, তার জন্য দায়ী বাড়ির সবাই, বিশেষ করে তুই। জানি আমি, কিন্তু আমার কাছে নিজের ভালো থাকা থেকেও বেশি গুরুত্বপূর্ণ মামা মামির ভালো থাকা। মা মরা এতিম মেয়ের জন্য তারা যা করেছে, তার ঋণ আমি শোধ করতে পারবো কিনা জানি না। বাবা আমার ভালো থাকার জন্য ছেলে হিসেবে তুমি এতটুকু স্যাক্রিফাইস করতেই পারো, আর পারলে আমায় ক্ষমা করে দিও। কথাটা বলেই হৃদি দৌড়ে সেখান থেকে চলে যায়। সাম্য হৃদিকে ডাক দিতে গিয়েও থেমে যায়। সাম্যের হাতে চায়ের কাপখানা দিয়ে হৃদি আবার নিজের ঘরে যায়। চা খেয়ে সাম্য দেখে ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা বাজে, অথচ এখনো সিথির আসার কোনো নামগন্ধ নেই। সে সিথিকে ফোন লাগায়, কিন্তু ফোন বন্ধ, হয়তো চার্জ শেষ। অফিসের কিছু ফাইল আলমারিতে ছিল। সাম্য সেগুলো বের করতে আলমারি খুলে। আলমারি খুঁড়তেই সে আকাশ থেকে পড়ে। আলমারিতে সিথির কোনো জামা কাপড় নেই, লকারটাও খোলা। সাম্য দেখে লকারে সিথির কোনো গয়না নেই, সব ফাঁকা। সাম্য হতদন্ত হয়ে বিলকিস বেগমকে ডাক দেয়। আম্মু, সিথি কই? বান্ধবীর বাসায় গেছে। কোন বান্ধবীর বাসায় গেছে? কিছু বলেছে? আর সঙ্গে কি ছিল? কি আর থাকবে, ছোট পার্স। ও নিজে থেকে বলে নাই কোন বান্ধবীর বাসায় গেছে। আমিও যে জিজ্ঞেস করি নাই। বোকার মতো কাজ করেছো তুমি। কি হয়েছে? ঘরে যে সিথির জামা কাপড় গয়নাগাটি কিছুই নেই। কি